প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম এবং দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি গত বেশ কয়েকটি ক্লাস ধরে তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি অঙ্ক সমাধান করাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমরা যে অধ্যায়টিতে আমি সমাধান করাচ্ছি সেটি হচ্ছে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন অঙ্ক। গত ক্লাসে আমি তোমাদের এখান থেকে কিছু অঙ্ক করিয়ে আমি তোমাদের গত ক্লাসের ভিডিওটি যারা দেখেছো তাদের হোমওয়ার্ক দিয়েছিলাম 1 থেকে 6 নম্বর। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে তার পরবর্তী নম্বর অর্থাৎ 7 নম্বর অঙ্কটি আমি তোমাদের আজই সমাধান করাবো। সেখানে 7 নম্বরে কি বলছে যে একটি গাড়ি, এমন একটি গাড়ি দেখেছি আমরা খুলনা সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো তো তোমরা দেখেছো যে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো থেকে ওয়াশার কাজে যে গাড়িগুলো নিয়োজিত আছে, দেখেছো সে বড় ট্রাক, অর্থাৎ এই ট্রাকগুলোর পিছনের চাকা গাড়িগুলো দেখেছো, ইঞ্জিনটা ভারী, তো অনেক ভারী ইঞ্জিন, এই জন্য অনেক বড় একটা চাকা, সামনের চাকাগুলো ছোট। তাই বলছে একটি গাড়ির সামনের ব্যাস, তাহলে একটি গাড়ি নিশ্চয়ই এখানে বিভিন্ন ধরনের চাকা আছে, তাহলে সামনের চাকার ব্যাস এটি আসলে বোঝাতে চেয়েছে 28 সেন্টিমিটার, আর পিছনের চাকার যে ব্যাস সেটি হচ্ছে 37 সেন্টিমিটার। তাহলে 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণবার বেশি ঘুরবে, প্রশ্ন হচ্ছে সেটি। তাহলে আমরা এখানে যদি লিখতে পারি, প্রথমে লিখেছি সমাধান। তাহলে দেখো একটি গাড়ির সামনের চাকার ব্যাস দেয়া আছে, তাহলে আমরা যেটা লিখতে পারি যে গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ, এটাকে আমরা নাম দিলাম ছোট হাতের আর। ব্যাস দেয়া আছে, তাহলে ব্যাসার্ধ আমাদের বের করা খুবই সহজ। তাকে ভাগ দাও 2 দিয়ে, এত সেন্টিমিটার, তাহলে 14 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা বলতে পারি অতএব গাড়ির পিছনের চাকার ব্যাসার্ধ, যেটাকে R1 দিতে পারতে, চাইলে আমি R1 দিতে পারি বা ক্যাপিটাল আর দিতে পারি, ক্যাপিটাল আর সমান সমান, লক্ষ্য করো 35 দেওয়া আছে ব্যাস, তাকে 2 দিয়ে ভাগ দিলে নিশ্চয়ই সেটা ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে এখানে যেটা আসে 1 7 দুগুণী 14 এত সেন্টিমিটার। তাহলে আমরা এখন যে কাজটি করব, দেখো একটি গাড়ির চাকা আসলে একবার যদি ঘোরে সে কতটুকু পথ অতিক্রম করে। আমি যদি একটু লক্ষ্য করি, এটাকে তোমরা যদি একটা গাড়ির চাকা মনে করো, তাহলে লক্ষ্য করো এটি যে কোনো একটা জায়গায় আমি একটু মার্কার দিয়ে দাগ দিতে চাই। সাপোজ ধরে নাও আমি এই জায়গাটাতে দাগ দিয়ে দিলাম, এটি দেখতে পাচ্ছ কিনা সবাই, দেখো এই জায়গাটা দাগ দিয়ে দিলাম, আমি এই জায়গাটা দিয়ে ঘুরলি শুরু করলাম। এখান থেকে যদি ঘুরলি শুরু করি, দেখো এইভাবে রাউন্ড করছি, আবার সেই দাগের জায়গায় যখন চলে আসবে, অর্থাৎ তখনই কিন্তু সে একটা পূর্ণ চক্র সম্পন্ন হবে, আবার ঘুরতে ঘুরতে। অর্থাৎ এভাবে যদি আমি যে কোনো একটা জায়গা থেকে তোমরা যদি শুরু করো, তাহলে আবার পরিপূর্ণভাবে যখন ঘুরে আসবে, ধরে নাও এখান থেকে এই পর্যন্ত ঘুরে আসছে, দ্যাট ইজ এই চাকা টোটাল একবার ঘুরলে আমার হাতের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, দ্যাট ইজ এটাই হলো তার পরিধি। তাহলে একটি চাকা একবার ঘুরলে কার সমান দূরত্ব অতিক্রম করে? পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে চাকাটি কতবার ঘুরেছে এই বিষয়ে তোমাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে এই দুটো চাকারই আসলে তোমাকে পরিধি বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব, অতএব গাড়ির সামনের চাকার পরিধি। নিশ্চয়ই তোমাদের সবার পরিধির সূত্র জানা, যে 2 পাই আর 2 ইন্টু পায়ের মান নিশ্চয়ই সবার মুখস্থ আছে, সেটি হচ্ছে 3.1416 ইন্টু আর, লক্ষ্য করো 14, এককটা হবে সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করে করব। এরপরে যেটা আছে আবার লিখবো, অতএব গাড়ির, দেখো পিছনের চাকার পরিধি, এবার হবে 2 পাই, এটাকে পিছনের চাকার জন্য আমরা ক্যাপিটাল আর দিয়েছিলাম,
তাহলে আমরা এখান থেকে বলছি 2 ইন্টু 3.1416 ইন্টু ক্যাপিটাল আর লক্ষ্য করো 17.5, এখানে নিশ্চয়ই আমরা সেন্টিমিটার দিব। এখন আমাকে এখানে ক্যালকুলেটরের হেল্প নিতে হবে, আমি একটু ক্যালকুলেটরের ব্যবস্থা করি। আচ্ছা, এখন লক্ষ্য করো, প্রথমে আছে যেটা 2 ইন্টু 3.1416, এর সঙ্গে আমরা গুণ দিব হচ্ছে 14। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে 87.9648, সম্পূর্ণটা লিখবে এত সেন্টিমিটার, কারণ আমাদের আচ্ছা সম্পূর্ণটা লিখলে উত্তরটি খুবই সুন্দরভাবে মিলবে। দেখো এখানে 2.3.1416 এর সঙ্গে গুণ করতে হবে আবার 17.5, তাহলে আমাদের এখানে নিচে যেটা আসছে সেটা হচ্ছে 109.956 এত সেন্টিমিটার। লক্ষ্য করি কত পথ যাওয়ার কথা বলছে আমাদের এখানে, সেটি হচ্ছে আমাদের টোটাল যে পথ সেটিকে বলছে 88 মিটার পথ যেতে। আচ্ছা, তাহলে লক্ষ্য করি আমরা যেটা লিখছি যে 88 মিটার, আমরা যদি এটিকে সেন্টিমিটারে করে নিই 88 ইন্টু 100, 1 মিটার সমান সমান, তাহলে আমাদের এখানে যেটা আসছে 8800 এত সেন্টিমিটার। কেন সেন্টিমিটার করে নিলাম? দেখো একটা সহজ বিষয় যে এই দুটো আমরা বের করেছি, সেই দুটো নিশ্চয়ই আমরা সেন্টিমিটারে বের করেছি, তাহলে আমাদের এখানেও এটিকেও আমরা মিটারে ছিল, যার কারণে এটাকেও আমরা সেন্টিমিটার করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটি। আবারও একবার আমি বুঝিয়ে দিই কি করেছিলাম। দুইটি চাকার ব্যাস দেওয়া ছিল, ব্যাস দেওয়া থাকলে আমাদের জন্য ব্যাসার্ধ বের করা কঠিন কিছু না, তাই ব্যাস থেকে আমরা সরাসরি ব্যাসার্ধতে চলে আসছি। আর ব্যাসার্ধ যদি জানি তাহলে সেখানে চাকার পরিধি, দুটো সামনের চাকারও পরিধি বের করেছি, পিছনের চাকারও পরিধি বের করেছি। প্রশ্ন হচ্ছে এত মিটার পথ যেতে সামনের চাকাটি কতবার ঘুরবে। তাহলে আমরা লক্ষ্য করো, আমরা এখন যে কাজটি করব, 88 মিটার পথ অতিক্রম করতে, এই কথাটুকু আমি কমন লিখে নিলাম। দেখছি সামনের চাকাটি ঘুরবে। দেখো এটা একটু সহজ অঙ্ক। দেখো এত সেন্টিমিটার অতিক্রম করলে ঘুরে একবার, তাহলে 1 সেন্টিমিটার অতিক্রম করলে নিশ্চয়ই এটা দিয়ে ভাগ, তাহলে এত সেন্টিমিটার অতিক্রম করতে, বিশেষটা ঐকিক নিয়মের অঙ্ক, কিন্তু সেই কাজটি আমাকে করতে হচ্ছে এক লাইনে। একটু দেখো আবারও বলছি, এত সেন্টিমিটার অতিক্রম করলে ঘুরে হচ্ছে একবার, তাহলে 1 সেন্টিমিটার অতিক্রম করলে তাহলে 1 ভাগ এইটা, অর্থাৎ 1কে এটা দিয়ে ভাগ করতে হচ্ছে, তারপরে সেখানে 88 এরপরে হচ্ছে 00, অর্থাৎ 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করতে সে কতবার ঘরে। তার মানে আমাদের যেটি করতে হবে, উপরে লিখতে হবে 8800, এটাকে ভাগ দিতে হবে 87.9648 এতবার। ঠিক একইভাবে এখন প্রশ্ন হচ্ছে পিছনের চাকাটি কয়বার ঘুরবে। পিছনের চাকাটি ঘুরবে ঠিক একইভাবে, এর মধ্যে কিন্তু এক একটা ঐকিক নিয়ম অঙ্ক আছে, আর এখানে ভাগ দিতে হবে 109.956 এতবার। তার মানে লক্ষ্য করি আমরা যদি একটু দেখি ভাগ দিয়ে কত আসছে। উপরেরটা আসছে 8800, এটাকে ভাগ দিব 87.9648, তার মানে উপরেরটা আমরা দেখলাম যে 100.04 এতবার, আর নিচেরটা আমরা দেখি, নিচেরটা আছে 8800, এটাকে ভাগ দিব 109.956,
তার মানে এখানে দেখছি আমরা 80.03 এতবার। অঙ্কটির দিকে তোমরা লক্ষ্য করো, অঙ্কটি শেষ পর্যন্ত যেটা উত্তর চেয়েছে যে 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। অর্থাৎ সামনের চাকা বেশি ঘুরবে 04 মাইনাস 80.03 এতবার তাহলে আমরা এখানে এটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা নিশ্চয়ই পেয়ে যাব। এখানে আসে 100.04, এখান থেকে বিয়োগ করব 80.03, তার মানে দেখো 20.01 বার বা 20 বার। কেন 20 বার লিখলাম? কারণ এটা পূর্ণ সংখ্যা করে লিখতে বলেছে, 20 এর খুব কাছাকাছি। তার মানে আমরা প্রথম অঙ্কের উত্তরটি পেয়ে গেলাম। অর্থাৎ সামনের চাকা বেশি বার ঘুরবে। কতবার বেশি ঘুরবে সেটি পূর্ণ সংখ্যায় লিখতে বলছে, অর্থাৎ পূর্ণ সংখ্যায়, তাই আমরা লিখলাম 20 বার। আশা করি খুব সহজেই এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটিতে। প্রিয় শিক্ষার্থী, এখন 8 নম্বর অঙ্কটি আমি সমাধান করব। লক্ষ্য করো, আমি ডান পাশে একটা ছবি এঁকেছি। তার আগে অঙ্কটি আমি একটু পড়ে দিতে চাই যে একটি বৃত্তের পরিধি দেওয়া ছিল। পরিধি দেখি যে আমরা বলতে পারি যে 2πr দেওয়া আছে, তাহলে সেখান থেকে নিশ্চয়ই তার ব্যাসার্ধ বের করতে পারো, ব্যাস বের করতে পারো। যাই হোক, সে কথাগুলো থাক। যে ওই বৃত্তের অন্তলিখিত বর্গ, অন্তলিখিত নিয়ে কিছু উপপাদ্য আছে যেগুলো তোমরা অনেকেই হয়তো পড়োনি। অন্তলিখিত মানে কি? ঠিক দেখো, আমি বর্গটা একটু বাঁকা হয়ে গিয়েছে, তোমরা একটু সোজা করে আঁকানোর চেষ্টা করবে। দেখো, একটু বাঁকা আঁকলেও হয়, খেয়াল করতে হবে প্রত্যেকটা কোণ যেন একটু সমকোণের মতো হয়, দেখতে অন্তত সমকোণের মতো মনে হয়। হ্যাঁ, আমার সব দিকে একটু বাঁকা বাঁকা হয়ে গিয়েছে, তোমরা একটু সোজা করে নিও সব দিকে। হ্যাঁ, খেয়াল করি আমরা, আমার প্রত্যেকটি কোণ অবশ্যই সমকোণ হয়েছে কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয়। মোটামুটি সমকোণের মতো দেখতে হয়েছে, বাঁকালে সব দিকে বাঁকিয়েছে, সমস্যা নেই এটা। তাহলে দেখো, অন্তরিকতা মানে হচ্ছে যে একটি বর্গ, ভালো কথা, কিন্তু এমন একটা বর্গ যে দেখো তার প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে, প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্তের পরিধি। দেখেছো বিষয়টা এরকম। তো এভাবে ছবি আঁকলে এরকম একটা ছবি যেটা এখানে আমি এঁকেছি। তাহলে দেখো, আমি শুরুতে নিয়েছি মনে করি বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে আমি বলেছি r মিটার, কারণ এককটা মিটারে দেওয়া আছে। তাহলে অবশ্যই পরিধি সেটাকে আমরা বলছি 2πr। প্রশ্ন মতে 2πr সমান 2 to 0। তাহলে নিশ্চয়ই এখান থেকে 2r যেটা হচ্ছে আমি r বললে ব্যাসার্ধ হতো, কিন্তু আমি 2r আমি একবারই ব্যাস বের করে ফেলেছি, কারণ আমার ব্যাসটা দরকার। দেখো, এই ব্যাস আবার বর্গের কর্ণ। খেয়াল করো, এই যেটা ব্যাস বলছি, বৃত্তের যেটা ব্যাস, সেটি আবার বর্গের কর্ণ। তাহলে দেখো, আমাকে যেহেতু কি বের করতে বলছে, বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে ঠিক আছে, ধরি বৃত্তে অন্তলিখিত বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে লক্ষ্য করো, এখানে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। দেখো, এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি যেটা নাম বলেছি সেটা হচ্ছে সব স্মল এ। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে √2a মিটার। এটা একটা সূত্র আমরা পড়েছিলাম যে কিভাবে বর্গের কর্ণ হয়, এটা হয়, সেটাও আমরা প্রমাণ করে দেখিয়েছি। পিথাগোরাসের উপপাদ্য ছাড়া আর কিছুই না। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে। আগেরবার প্রশ্ন মতে লিখেছি, তাহলে এবার শর্ত মতে লিখি। দেখো, এটাই বলছি বর্গের কর্ণ। আবার এই বৃত্তের ব্যাসই দেখো বর্গের কর্ণ, তার মানে এটা আর এটা সমান। তার মানে নিশ্চয়ই যে √2a সমান
70.028, নিশ্চয়ই তোমরা এই ইকুয়াল এখান থেকে খুব সহজে বের করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটি খুব সহজে। আমরা এখন চলে যাব 9 নম্বর অঙ্কে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লক্ষ্য করি এখানে 9 নম্বর অঙ্কটি আমি পড়ছি। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে একটি বৃত্তের পরিধি, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে শুরুতে আমি যেটা বলেছি বৃত্তের ব্যাসার্ধ, যেটা ধরেছি বৃত্তের সবকিছু বের করতে গেলে প্রথমে লাগবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে স্মল আর একক। তাহলে এখানে যেটা আছে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয় আমরা বলতে পারবো পাই আর স্কোয়ার, আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। যেহেতু এখানে কোনো এক উল্লেখ নেই তাই আমরা অঙ্কের এখানে শুধুমাত্র একক ব্যবহার করেছি। ক্ষেত্রফলের লিখতে হবে বর্গ একক, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এটি গেল। তো যেহেতু আমাদের এখানে বলে দিয়েছিল যে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আসলে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? সমান সমবাহু, তাহলে তিনটা বাহু সমান, তাদের পরিসীমা অর্থাৎ 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহুর যোগফল সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে তিনটা সমান বাহুর যোগফল হচ্ছে 2 পাই আর। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কি? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে সাধারণত আমরা স্মল এ দিয়ে ধরে থাকি, তাই বাম পাশে আমি স্মল এ লিখেছি, কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। কেন? এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে তিনটি সমান বাহুর যোগফল। যদি তিনটি সমান বাহুর যোগফল ধরে নাও তুমি যদি 9 হয়, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেতে গেলে অবশ্যই তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে এখানে পরিসীমা, এই পরিসীমা বলতে আসলে 3 বাহুর যোগফল বোঝাচ্ছে, তিনটা সমান বাহু। আর এক বাহুর দৈর্ঘ্য যখন তুমি বলবে তাহলে অবশ্যই এখানে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে এবার ক্ষেত্রফল নিশ্চয়ই সবার মনে আছে √3/4a²। এটি ছিল সূত্র, এটি আমাদের, এটি হচ্ছে সূত্র, এটি সূত্র ছিল। তাহলে এটি যদি সূত্র, এর জায়গায় কি বলবে? এটা। তাহলে এটাকে স্কয়ার করলে 4, এটাকে স্কয়ার করলে পাই স্কয়ার, এটাকে স্কয়ার করলে আর স্কয়ার, আর এটাকে স্কয়ার করলে 9। এখন দেখো 4 4 সহজে কাটাকাটি হয়, আর √3 আর 9 কিভাবে কাটাকাটি হয় একটু লক্ষ্য করো। 9 মানে কি বলো? 3 গুণ 3। আবার এই একটা 3 মানে কি লিখতে পারো? একটা 3 মানে লিখতে পারো 2টা √3। লক্ষ্য করো এটা বাদ হয়, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে 3√3। দেখো নিচে হচ্ছে সেই 3√3, আর উপরে এই পাই স্কয়ার আর স্কয়ার লিখে দিয়েছি। উপরে তো 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকলো, আর নিচে হচ্ছে 3√3। কিভাবে 3√3 হয়? কারণ 9 কে ভেঙে লেখা যায় 3 গুণ 3, আর একটা 3 কে লেখা যায় √3 × √3। তাই সব মিলে একটা √3 যদি বাদ হয়ে যায় তাহলে এখানে থাকলো 3√3। বৃত্তের ক্ষেত্রফল আর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত করতে বলছে। তাহলে শুরুতে বৃত্তের ক্ষেত্রফল কোনটা ছিল? ওই দেখো দ্বিতীয় লাইনে বৃত্তের ক্ষেত্রফল এইটা। তাহলে এইটা ইসটু আমার এইটা, এই দুটোর অনুপাত করতে হবে। এই দুটোর অনুপাত করেছি। উভয় অনুপাতকে যে কোনো কিছু দিয়ে গুণও করা যায়, যে কোনো কিছু দিয়ে ভাগও করা যায়। দেখো লক্ষ্য করো এখানে পাই আর স্কয়ার আছে, তাই আমি উভয়টাকে পাই আর স্কয়ার দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে এখানে 1:2, এখানে যদি একটা পাই বাদ গেল আর স্কয়ার বাদ গেল, তাহলে উপরে একটা পাই আর নিচে থাকলো 3√3। এবার ভগ্নাংশকে সাধারণত শেষ পর্যন্ত আমরা কখনো ভগ্নাংশ আকারে রাখি না। তাহলে এর পরে যেটা আছে সেটা উভয় পক্ষে গুণ করা হয়েছে। তোমরা এগুলো চাইলে সাইড নোট আকারে লিখতে পারো। অনুপাতের উভয় রাশিকে 3√3 দিয়ে গুণ করে পাই, এটাকে 3√3 দিয়ে গুণ করলে 3√3, আর একে গুণ করলে শুধু পাই হয়ে গেল। তাহলে এটি আমাদের হলো। তাহলে আমরা যেটা বের করলাম সেটি হচ্ছে এদের ক্ষেত্রফলগুলোর অনুপাত আমরা নিশ্চয়ই এখন বের করতে পারলাম। এখন তোমরা লক্ষ্য করো তোমাদের বইয়ে বেশ কিছু চিত্র দেয়া আছে। এই চিত্রগুলো তোমরা যেটা বইয়ে আছে আমি খুব সংক্ষেপে এখানে একটু ছবিগুলো কোন রকমে এঁকে কিভাবে এগুলো সমাধান করতে হবে সেগুলো একটু মুখে মুখে বলে যাব। এগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। এবার যেটা আছে 10 নম্বর, আমি কোনোটাই করে দেব না, তবে তোমাদের একটু ধারণা দেব যে কিভাবে এগুলোকে সমাধান করতে হয়। লক্ষ্য করো প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা আমি একটু আঁকার চেষ্টা করছি। এখানে প্রত্যেকটা ছবির মধ্যে একটা একটা করে ভুল আছে। আমি বললে কেমন শোনাবে? এখানে দেখো একটা সমকোণ উল্লেখ করা উচিত ছিল, আর এখান দিয়ে একটা, এটা দেখো 9 সেন্টিমিটার বলে দিয়েছে, আর এটা আছে 8 সেন্টিমিটার। আচ্ছা ভেরি গুড। আর এটা আছে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে লক্ষ্য করো নিশ্চয় তুমি এই 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 এখানে কোনো সমকোণ বলেনি। আচ্ছা ভালো কথা, এটা সমকোণ বলেনি, এটা সমকোণ হবেও না। তাহলে এটা সমকোণের মতো করে এঁকেছে, তাহলে ছবিটি অবশ্যই তোমরা সমকোণের মতো করে আঁকবে না, একটু ছবিটা একটু বেঁকে আঁকবে। দেখো দেখে মনে হচ্ছে জানি সমকোণ, ভুলটা এটা যে দেখে মনে হচ্ছে জানি সমকোণ কিন্তু সমকোণ না। তাই ছবিটা একটু তোমরা বাঁকা করে আঁকবে। কেমন ভাবে আঁকবে?
দেখো ঠিক এরকম একটা ছবি আঁকা উচিত ছিল ওদের, দেখে মনে হচ্ছিল সমকোণ, যে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো তুমি ত্রিভুজের 3টা বাহু দেয়া থাকলে নিশ্চয়ই এই ক্ষেত্রফল তুমি এর আগের অধ্যায়ে বের করতে শিখেছো। ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল থাকলে অর্ধ পরিসীমা, সেখান থেকে s বের করতে হয়। s থেকে ক্ষেত্রফল কি রুট ওভার অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, তোমরা যেটা দ্বিতীয় অধ্যায়ে শিখেছো। আর এটা কি একটা বৃত্তের অর্ধেক, বৃত্তের অর্ধেক যার ব্যাসার্ধ দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে এরকম একটা বিষয় ছিল। তাহলে টোটালটা 9, অর্ধেক কত 9/2, 9/2 মানে কত নিশ্চয়ই সেটি 4.5। তাহলে এখান থেকে কিন্তু বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ ইন্টু পাই স্কয়ার দিয়ে বের করতে পারবা, আর তার সাথে ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করতে হবে। তাহলে প্রথম চিত্রের ভুলটা কোথায় আছে বুঝতে পারছো। দ্বিতীয় চিত্র দেখো, একটা বর্গ আঁকতে যে কি এঁকে ফেলেছে ওরা, দেখো যদিও আমার হাত দিয়ে আঁকলে অত সুন্দর হবে না, এটি একটা বর্গ হবে যার প্রত্যেকটা বাহু সমান। এটা বোঝাই দিয়েছে যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সব সমান, এগুলোর প্রত্যেকটা হচ্ছে 4 সেন্টিমিটার। নিশ্চয়ই এর মাথার উপর যদি একটা অর্ধবৃত্ত হয় তাহলে তুমি সেটার ক্ষেত্রফল বের করতে পারবে, কারণ এর ব্যাসার্ধ 2। তাহলে এই জায়গার ক্ষেত্রফল যেটা হচ্ছে হাফ ইন্টু পাই আর স্কোয়ার না বলে আরেক জায়গায় হচ্ছে 2 স্কোয়ার। হ্যাঁ, এভাবে একটু, আর এটা তো বর্গের ক্ষেত্রফল, তাহলে এর সাথে যোগ করতে হবে বর্গের কি বাহু, প্রত্যেক বাহুর স্কোয়ার, তার মানে কি বাহু যেহেতু 4 তাহলে দ্যাট ইজ 4 স্কোয়ার, ওই দুটো ক্ষেত্রফল যোগ করতে হবে। ঠিক একইভাবে 3 নম্বর যে ছবিটি আছে লক্ষ্য করো, টোটালটা দেখো, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটাকে বলছে 10 সেন্টিমিটার, আর এই পুরোটাকে বলছে 12 সেন্টিমিটার। তাহলে টোটালটা একটা আয়ত, তার ক্ষেত্রফল বের করতে পারো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখান থেকে দেখো আবার একটা অর্ধবৃত্ত আছে, নিশ্চয়ই এর ক্ষেত্রফল তুমি বের করতে পারো, ওই যে এইটুকুর অর্ধেক, তাহলে ব্যাসার্ধ কত, এখানে r সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে বৃত্তের অর্ধেক হাফ ইন্টু পাই স্কয়ার, টোটাল আয়ত থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে তুমি এর ক্ষেত্রফলটি পেয়ে যাবে। সর্বশেষ যে ছবিটি আছে সেটি একটা বর্গ, লক্ষ্য করো এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমার এখানে নিশ্চয়ই সেটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে কোনো দাগ দিয়ে দেয়নি, শুধু এক জায়গায় লিখে দিয়েছে 12 সেন্টিমিটার। আসলে প্রত্যেকটা জায়গায় একটা করে দাগ দেওয়া উচিত ছিল বা ডাবল দাগ দেওয়া উচিত ছিল। এখানে বলেছে 12 সেন্টিমিটার। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার, তার মানে এইটা। এখান থেকে দেখো, এবার দেখো এর ভিতরে একটা কি আঁকা হয়েছে, একটা বৃত্ত আঁকা হয়েছে, এর ভিতরে একটা বৃত্ত আঁকা হয়েছে, হলো। তাহলে প্রশ্ন হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ কত, নিশ্চয়ই এই পুরোটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল এর থেকে বিয়ের পাই আর স্কয়ার, আর এর মান কত 6 স্কয়ার, এটা বাদ দিতে হবে। অর্থাৎ এইগুলো যে ভেঙে ভেঙে প্রথমে একটা বর্গের ক্ষেত্রফল বের করবে, সেখান থেকে মাইনাস করবে একটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলেই ওই ছায়ায়িত অংশের ক্ষেত্রফল পাবে। আশা করি এই অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। এই ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই যে অঙ্কগুলো হোমওয়ার্ক করবে 7, 8, 9, 10, আজকের ক্লাসের হোমওয়ার্ক 7, 8, 9, 10। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি।